হ্যালো চ্যাম্পিয়ন, ওয়েলকাম টু বুলবুল একাডেমি। অভিব্যক্তির যে সিরিজ চলছিল তার আজকে লেকচার নম্বর 3, অর্থাৎ ঝটপটে দেখে নাও ট্রিক্সের মাধ্যমে অতি সহজেই মাইন্ড ম্যাপ বানিয়ে নাও সেই অভিব্যক্তির। আজকে আমরা পড়বো অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণসমূহ, অর্থাৎ অভিব্যক্তি যে হচ্ছে, পৃথিবীতে যে জৈব অভিব্যক্তি হয়েছে বা আরো হবে ভবিষ্যতে, তার কিছু সপক্ষে প্রমাণ। কিছু প্রমাণ যদি না থাকে তাহলে আমরা সেটাকে বিলিভ করবো কিভাবে, বিশ্বাস করবো কিভাবে? সেই জন্য আজকে আমরা দেখবো যে তার সপক্ষে প্রমাণ সমূহগুলো কি কি। এবং আজকে খুব দারুণ দারুণ স্লাইড এনেছি তোমাদের জন্য, যে স্লাইড গুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকের পড়াটা এক্সট্রিম লেভেলে হবে এবং মাইন্ডে পুরো কনসেপ্টকে ক্লিয়ার করে মাইন্ডের মধ্যে ঢুকে দেবো। চলো বেশি দেরি না করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার টেয়ার যা কিছু করার আছে করে নিয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ো। চলো তাহলে দেখি, প্রথম স্লাইড দেখো, পুরো স্লাইড তোমাদের জন্য রেডি করে নিচ্ছি। অভিব্যক্তির মতবাদের সপক্ষে যে প্রমাণ সমূহ, সেই সমূহগুলো আমরা আজকে দেখবো। কি দেখবো? দেখো স্লাইড একটু বড় করে দেখাচ্ছি কি লেখা আছে এখানে। দেখো আমরা পাশে প্রথমে যে ছবি দেখি, এখানে ছবিতে আমরা কিছু জীবাশ্ম দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে ছবিটায় আমরা কিছু জীবাশ্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেই জীবাশ্মগুলো ওই বিবর্তন হলো জীবজগতের ধীরে ধীরে পরিবর্তন, একটি প্রাকৃতিক প্রক্রিয়া। বিবর্তন জিনিসটা কি সেটা আমরা অলরেডি জেনে এসেছি। বিবর্তন যে প্রমাণ করব সেটা হচ্ছে বিবর্তনকে জীববিজ্ঞানের একটা মৌলিক ধারণা যে কোনো একটা জিনিসকে আমরা আহ, গ্রহণ করতে গেলে সেটা সপক্ষে প্রমাণ দিতে হবে, সেরকম বিবর্তনের সপক্ষে আমরা কিছু প্রমাণ এখানে দেবো, ঠিক আছে? চলো দেখো, প্রথমে আমরা যে দেখি যে জীবাশ্ম প্রমাণ, অর্থাৎ অতীত জীবনে জানা। জীবাশ্মের প্রমাণ, জীবাশ্ম ঘটিত প্রমাণ, অর্থাৎ যেটাকে আমরা বলি প্যালিওন্টোলজিক্যাল যে প্রমাণগুলো, অর্থাৎ যে আমরা ঘোড়ার বিবর্তন দেখবো, সেখানে যে প্রমাণগুলো পেয়েছি সেই প্রমাণগুলোকে বলছি জীবাশ্ম। অর্থাৎ জীবাশ্ম থেকে, জীবাশ্ম দেখে আমরা যে প্রমাণগুলো পাবো সেগুলোকে বলবো যে জীবাশ্মের মাধ্যমে পাওয়া প্রমাণ সমূহ। দেখো জীবাশ্মের মাধ্যমে পাওয়া প্রমাণ সমূহ আমরা অনেক কিছু দেখতে পাবো। তাহলে আমি স্লাইড একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি কি লেখা আছে এখানে। দেখো ছবিগুলো দেখো, এখানে ছবি রয়েছে জীবাশ্মের ছবি, প্রত্যেকটা ছবি দেখো জীবাশ্মের ছবি রয়েছে, ঠিক আছে? এখানে দেখো কিছু একটা ছবি রয়েছে জীবাশ্মের, ঠিক আছে? এখানে দেখো জীবাশ্মের ছবি রয়েছে। তাহলে এখানে লাইনটা আমরা কি পড়বো, দেখো লাইনে কি আছে, যে জীবাশ্ম হলো প্রাচীন জীবদেহের পাথুরে অবশেষ ও তাদের কার্যকলাপের ছাপ। আর জীবাশ্ম জিনিসটা কি? যে প্রাচীন যে জীবগুলো পৃথিবীতে একসময় ছিল, সেই জীবগুলো তারা কিভাবে ছিল, তাদের গঠন কেমন ছিল, তারা কিভাবে পৃথিবীতে চলাফেরা করতো, তারা কিভাবে কার্যক্রম করতো, এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে জীবাশ্ম। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা দেখে, একটা জীবাশ্ম দেখে বুঝতে পারবো যে সেই জীবটাই এরকম আকৃতি ছিল। তো এখানে যে জীবাশ্ম আমরা দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে একটা জীবাশ্ম, একটা জীবের ছবি আছে, জীবের ছবি দেখতে পাচ্ছি, পাথরের মধ্যে ছাপ কাটা রয়েছে। তাহলে এই যে জীবটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোনো, হ্যাঁ, এরকম পাকানো অবস্থাতে রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে ওই জীবটা কি কার্যক্রম করতে পারে, সেই জীবটার গঠন কেমন সেটা আমরা দেখে বুঝতে পারবো। দেখো জীবটার গঠন আমরা যদি দেখি আরো ভালোভাবে দেখতে পাবো যে এই দেখো ছোট ছোট এরকম দাগ দেখা যাচ্ছে এদিকে। তাহলে জীবটার গঠনে এই যে দাগগুলো দেখতে পাচ্ছি, তাহলে জীবটা কিরকম ছিল, আগেকার এই জীব, প্রাচীন জীব কেমন ছিল, তার একটা পাথরের মধ্যে, ওটা পাথরের মধ্যে অবশিষ্ট রয়ে গেছে, পাললিক শিলার মধ্যে রয়ে গেছে, সেটাই হচ্ছে জীবাশ্ম, ঠিক আছে? দেখো এই বিভিন্ন ধরনের জীবাশ্ম আমরা ছবিটা এখানে দেখতে পাচ্ছি। দেখো যেমন দেখো পাতা জীবাশ্ম এখানে দেখতে পাচ্ছি আমরা, যে পাতার মধ্যে যে জীবাশ্মগুলো দেখা গেছে, তাহলে যে পাতা জীবাশ্ম। ওকে, তাহলে একটা পাতা ছিল ভবিষ্যতে, সরি অতীতে একটা পাতা ছিল, সেই পাতাটা জীবাশ্ম আমরা দেখতে পাচ্ছি একটা পাথরের মধ্যে। নিশ্চয়ই সেই পাতাটা একসময় বিলং করতো, হয়তো সেই গাছটা এখন নেই, বা এখনকার কোনো গাছ ভবিষ্যতে অতীতেও ছিল। সেই যে জীবাশ্ম দেখে আমরা বুঝতে পারছি, একটা পাথরের অংশের মধ্যে দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে জীবাশ্ম, ঠিক আছে? তো এখানে কি লিখেছে, বিভিন্ন ধরনের জীবাশ্ম পাওয়া যায়, যেমন আমরা সরি টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু গড়বড় হয়ে গেছে, একটু ওয়েট করো তোমরা, জাস্ট ওয়েট একটু চলে আসছে এখানকে। ওকে, ভাই জীবাশ্ম তাহলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিরকম দেখা, একটা সম্পূর্ণ দেহ জীবাশ্ম দেখতে পাবো, কিছু ছাই, পাথরায়ন, অম্বরে সংগঠিত, ঠিক আছে? ইউরেনিয়াম 238 এর মধ্যে তেজস্ক্রিয় আশ্রয় ব্যবহার করে জীবাশ্মের স্তরকে আমরা বিস্তার করে এবং সেখানকার সময় রেখা বুঝতে পারি যে সেই জীবটা কত বছরের পুরনো। কি ব্যবহার করি সেটার জন্য আমরা ইউরেনিয়াম 238 এরকম একটা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি, 238 তেজস্ক্রিয়টা আইসোটোপটা, সেটা ব্যবহার করে আমরা বুঝতে পারি যে ওই জীবটা কত বছর পুরনো, ঠিক আছে? নেক্সট দেখো যে গুরুত্বপূর্ণ জীবাশ্ম উদাহরণ, কিছু গুরুত্বপূর্ণ জীবাশ্ম আছে যেগুলো উদাহরণ আমাদেরকে এখানে জানবো। প্রথমে দেখো আর্কিওপটেরিক্স। প্রথমে আমরা যে জীবাশ্ম দেখতে পাচ্ছি সেই জীবাশ্মটা হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স ছিল একটা পাখি টাইপের। ওকে, আর্কিওটাইপস ছিল একটা জীবাশ্ম, একটা পাখি টাইপের, যেটা 150 মিলিয়ন বছর আগে টিকে ছিল পৃথিবীতে।
কিন্তু সেটা বর্তমানে আর দেখতে পাওয়া যায় না। এটা দেখতে কেমন ছিল? তাহলে এটা এবার দেখতে কেমন ছিল দেখো, এর শরীরটা সরীসৃপের মতো ছিল, দাঁত লেজ ছিল, পাখির মতো পালক ছিল, ডানা ছিল। সরীসৃপ থেকে পাখির বিবর্তনের সুস্পষ্ট একটা প্রমাণ। তাহলে দেখো সরীসৃপ থেকে যে পাখি আসছে, সরীসৃপ থেকে যে পাখি আসছে তার একটা সুস্পষ্ট প্রমাণ আমি দেখতে পাচ্ছি যে সরীসৃপ থেকে পাখি। দেখো ওই যে আর্কিওপেট্রিক্স ছিল, আর্কিওপটেরিক্স ছিল, তার যে দেহটা, তার দেহটা, তার দাঁত, তার লেজটা, তার দাঁত আর লেজ কেমন ছিল? সরীসৃপের মতো ছিল। আর তুমি একটা গিরগিটি দেখো, গিরগিটি যেমন ছিল আর্কিওপটেরিক্সের দেখতে ঠিক সেরকম ছিল, কিন্তু তার বডিটা, তার দেহটা দেখো পুরো পাখির পালকে ঢাকা ছিল, পুরো পাখির পালকে ঢাকা ছিল। তাহলে এখান থেকে একটা ধারণা পাই যে সরীসৃপ থেকে আমরা পাখি সৃষ্টি হয়েছে, একটা ধারণা পাই। আমরা যখন বিবর্তন পড়ছিলাম তখন এই জায়গাটা দেখেছি। নেক্সট দেখো ইওপেট্রন, ইওস্টিওপেটেরন, ইওস্টিওপটেরন বা ইওস্টিওপেটেরন, এটা একটা বিলুপ্ত মাছ, ঠিক আছে? এটা একটা কি বিলুপ্ত মাছ। ওকে, এই মাছটা পাখনাগুলো পাথেয় অঙ্গের মতো গঠন ছিল। এখনকার আমরা যে মাছের পাখনা দেখতে পাই, সেই ওর পাখনাগুলো কেমন ছিল? একটা অঙ্গের মতো ছিল, ওর পাখনাগুলো একটা অঙ্গের মতো ছিল। এটি ছিল জলজ মাছ থেকে স্থলজ মেরুদণ্ডের বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। আমরা দেখেছি যে মাছ থেকে কি তৈরি হয়, আমরা দেখেছি মাছ থেকে তৈরি হয়, মাছ থেকে তৈরি হয় ব্যাঙ। মাছ থেকে আমরা কি তৈরি হতে দেখেছি? মাছ থেকে কি তৈরি হচ্ছে? ব্যাঙ তৈরি হচ্ছে। তাহলে মাছ থেকে যে ব্যাঙ তৈরি হচ্ছে সেটা এখানে আমরা একটা প্রমাণ দেখতে পেলাম, জীবাশ্মের মাধ্যমে একটা সেখানেও প্রমাণ পেলাম। এবার দেখো সিমোরিয়া, সিমোরিয়া হলো একটা প্রাচীন অ্যাম্ফিবিয়ান যা সরীসৃপ ও উভচরের বৈশিষ্ট্য ধারণ করে। সিমোরিয়াটা এমন একটা জীব ছিল যেটা কি করে দেখো, যেটা কি করে সরীসৃপ এবং উভচর উভয়েরই, সরীসৃপ এবং উভচর দুটো বৈশিষ্ট্যের প্রাণীরই বৈশিষ্ট্যকে ধারণ করতে নিজের মধ্যে, ঠিক আছে? উভচর প্রাণী সরীসৃপের উদ্ভব হয়েছিল, এই উভচর প্রাণীর থেকে সরীসৃপের উৎপত্তি, সেটা ধরা হয় যে ওই উভচর প্রাণী থেকে সরীসৃপ উৎপত্তি হয়েছিল। তা আমরা দেখলাম যে একটা জলজ জীব থেকে। তাহলে এখানে একটা আমরা স্লাইড নিয়ে দেখে নিই যে কি কি বুঝলাম এখানটাতে। দেখো একটা জলজ জীব, ঠিক আছে, সরি সরি একটু করো, একটা জলজ জীব পেলাম যে জলে ছিল। সেই জলজ জীব থেকে আমরা পাচ্ছি একটা উভচর প্রাণী, উভচর প্রাণী। সেই উভচর প্রাণী থেকে আবার আমরা পাচ্ছি একটা সরীসৃপ প্রাণী, সরীসৃপ প্রাণী। সেই সরীসৃপ থেকে আবার আমরা পাচ্ছি কি? পাখি। পেন্সিলের ডিস্টার্বের জন্য লেখাগুলো আজকে গোলমাল হচ্ছে, ঠিক আছে? তাহলে জলজ জীব ছিল, সেখান থেকে উভচর সৃষ্টি হলো, সেখান থেকে সরীসৃপ এবং সরীসৃপ থেকে পাখি। এই যে একটা আমরা স্ট্রাকচার দেখলাম, আচ্ছা এটা বিজ্ঞানটা বলে দিয়েছে, আমরা আগেও দেখলাম, তাহলে এটা বললো কিভাবে? আমরা দেখলাম যে জীবাশ্ম দেখে আমরা এখানে অনেকগুলো জিনিস জানতে পারলাম। যে জীবাশ্ম দেখলাম, ঠিক আছে, জীবাশ্ম দেখে আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাগুলো এখানে ঘটেছে। ওকে, তাহলে জীবাশ্ম, জীবাশ্ম দেখে আমরা বুঝতে পারছি যে একটা উভচর প্রাণী কিভাবে সৃষ্টি হলো, একটা সরীসৃপ প্রাণী কিভাবে সৃষ্টি হলো, সেখান থেকে আবার পাখি সৃষ্টি হলো কিভাবে। চলো এবার মূল স্লাইডে আমরা ফিরে যাই। দেখো তাহলে সিমোরিয়া, ঠিক আছে, সিমোরিয়া পড়লাম, সিমোরিয়া পরে আমরা পড়েছি ইওস্টিওপেটেরন এবং আর্কিওপেট্রিক্স। এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কিভাবে জীবাশ্ম থেকে আমরা বুঝতে পারি যে একটা জীবের বিবর্তন কিভাবে হয়েছে। এবার চলে আসি যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বই যেটা রয়েছে সেটা হচ্ছে ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তন কিভাবে হয়েছে, তোমরা টেক্সট বই যদি খুলো এবং তোমাদের প্রত্যেকটা টেক্সট বই, সাদরা হোক ছায়া হোক, প্রত্যেক টেক্সট বই এই জায়গাটা দেওয়া আছে যে ঘোড়ার বিবর্তন কিভাবে হয়। ওকে, ঠিক আছে, আমি তাহলে একটা জুম করে নিচ্ছি, প্রথমে ছবিটা দেখানো। নিশ্চয়ই তোমরা বইয়ে ছবিটা দেখতে পাবে, সেই ছবিটার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি না আমি, ঠিক আছে? দেখো টেক্সটে কি লেখা আছে, টেক্সটাই কি লেখা আছে সেটা আমরা জাস্ট দেখবো, এতটাই রাখছি আমি। ওকে, নেক্সট। দেখো আদি ঘোড়ার মানে ঘোড়া যে পূর্বপুরুষ সেটা যে ইওসুন যুগের ইওহিপ্পাস, ইওসুন যুগের যে ইওহিপ্পাস ঘোড়াটা সেটা ছিল পূর্বপুরুষ যুগের ইওহিপ্পাস, যেটা দেখতে ছিল একটা শিয়ালের মতো। দেখো দেখতে ছিল কেমন, একটা শিয়ালের মতো দেখতে ছিল। ঠিক দেখো ইওসিন যে যুগের ইওহিপ্পাস সেটা কি ছিল? শিয়ালের মতো দেখতে ছিল, যার উচ্চতা দেখো, উচ্চতা কত? 30 সেন্টিমিটার দেখতে পাচ্ছি আমরা, উচ্চতা 30 সেন্টিমিটার। সেখান থেকে অ্যালিগোসিন তৈরি হলো। এটা ইওসিন যুগে ইওহিপ্পাস ছিল, তার কিছু বছর পরে, তার কিছু যুগ পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়েছে অ্যালিগোসিন একটা প্রজাতি। তাহলে অ্যালিগোসিন প্রজাতির মধ্যে মিসোহিপ্পাস রয়েছে। অ্যালিগোসিন প্রজাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিসোহিপ্পাস। মিসোহিপ্পাস তখন 60 সেন্টিমিটার দূর হয়েছে,
শিয়াল থেকে একটু উন্নত হয়েছে, তাই না? শিয়ালের মতো দেখতে মনে হচ্ছে না, ঠিক আছে, অনেকটা গাধার মতো দেখাচ্ছে একে, ঠিক আছে। তাহলে এখানে টেক্সট আমরা পড়ি যে 30 সেন্টিমিটার উচ্চতা ছিল, অগ্রপথ চারটে, অগ্রপথ কি ছিল, অগ্রপথ চারটে এবং পশ্চাতে 3টে করে আঙুল ছিল। অগ্রপদে 4টি করে এবং পশ্চাতে 3টি করে আঙুল ছিল। অর্থাৎ ইওসিন সময়কালে যে ইউহিপাস ঘোড়া ছিল তার দেখো 30 সেন্টিমিটার উচ্চতা ছিল। তার অগ্রপদ অর্থাৎ সামনে পায়ে 4টে এবং পেছনের পায়ে 3টে আঙুল ছিল। সব আঙুলগুলো ভূমি স্পর্শ করতো, প্রত্যেকটা আঙুল কিন্তু ভূমিকে, অর্থাৎ এটা যদি তোমার ভূমি হয় এখানে স্পর্শ করে থাকতো, ঠিক আছে। এবার দেখো মিসোহিপ্পাস, এই জায়গাটা নিশ্চয় তোমরা পড়ছো, এই জায়গা এগুলো হচ্ছে নিজেদের পড়া, বেশি গল্পর কিছু নেই এখানে, যে একটা ঘোড়া থেকে বিবর্তন কিভাবে হয়েছে, ঠিক আছে। 60 সেন্টিমিটার আকারে ভেড়ার মতো তৈরি হলো মিসোহিপ্পাস, ওকে। তার কি সামনের পায়ে, উভয় পায়ে 3টে করে আঙুল হলো, মাঝের পায়ে আঙুল লম্বা মজবুত হতে লাগলো, ঠিক আছে। দাঁতে অল্প খাদ ছিল তাদের। এই জীবাশ্ম আমরা দেখতে পাই যে মায়োসিন যুগে, তারপরে পাচ্ছে মায়োসিন যুগের মেরিচিপ্পাস, অনেকটা টাট্টু ঘোড়ার মতো, ঠিক আছে? এখন প্রায় আমরা যে ঘোড়াটা দেখতে পাই, ওই ঘোড়ার যে কেশরটা থাকে, অনেকটা কেশর তার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। দেখো ছবিটা দেখো, ছবি দেখবো আমরা, ছবি দেখবো আমরা, ছবি দেখো। মায়োসিন যুগে মেরিচিপ্পাস, আর মেরিচিপ্পাস দেখো একটু, সরি এই পিনটা নেই, মেরিচিপ্পাসের যে মাথায় দেখো কেশর, যেটা বলছে সিংহের মতো কেশর রয়েছে, ওটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি, অর্থাৎ টাট্টু ঘোড়ার মতো, অনেকটা বর্তমান ঘোড়ার মতো দেখতে পাচ্ছি। এর কিছু বছর পরে 100 সেন্টিমিটার ছিল মেরিচিপ্পাস, তারপরে 120 সেন্টিমিটার হলো প্লায়োহিপ্পাস প্লায়োসিন যুগ। তখন নাম মডার্ন, সরি প্লায়োসিন যুগ প্লায়োহিপ্পাস, প্লায়ো প্লায়ো, ঠিক আছে, প্লায়ো প্লায়ো। এবং এই ঘটনাটা দেখো আধুনিক ঘোড়ার চেয়ে অনেকটা একই রকম দেখতে। তারপরে বর্তমান যে আমরা ঘোড়া দেখতে পাই সেটা ইকুয়াস ঘোড়া, বর্তমান যে ঘোড়াটা দেখতে পাই সেটা ইকুয়াস হিস্টোসিন, ইকুয়াস প্লিস্টোসিন যুগের ইকুয়াস ঘোড়া 100-150 সেন্টিমিটার। বর্তমান যে আমরা ঘোড়াটা দেখতে পাই সেটা হচ্ছে প্লিস্টোসিন, অর্থাৎ বর্তমান যে যুগটা সেটা হচ্ছে প্লিস্টোসিন যুগ। দেখো বর্তমান ঘোড়ার এই যে আগাগুলো তোমরা যদি দেখো যে ডিফারেন্সটা কোথায়, অগ্রপথ দেখো, বর্তমান ঘোড়ার যে অগ্রপথ অর্থাৎ সামনের পা, দেখো সামনের পাটা দেখো, সামনের পায়ে 2টা এবং 4টা আঙুল ভাগ রয়েছে, অর্থাৎ যদি আমরা খুর টাইপের দেখতে পাই না এখন, যে সামনের পায়ের দিকে 2টা এবং 4টে অগ্রপদে 2 এবং 4 আঙুলে ভাগ রয়েছে, কিন্তু পেছন দিকে 3টে আঙুল একসঙ্গে রয়েছে। নেক্সট দেখো এখানেও 2-4 ভাগ এবং শেষে 3টে আঙুল। এখানে দেখো মিডিলে সামনে 2টো আঙুল এবং সাইডে দেখো 2টো আঙুলের মতো অংশ দেখতে পাওয়া গেছে, ঠিক আছে, সাইডের মতো 2টো আঙুলের মতো অংশ দেখতে পাওয়া গেছে। নেক্সট চলে আসছে আমরা মিসোহিপ্পাস পড়লে, তারপরে দেখো ইওহিপ্পাস পড়েছে। তো ঘোড়া মতো, তবে আকৃতি একটু ছোট ছিল। তো ঘোড়া বিবর্তন এখানটা পুরোটা দেওয়া আছে, তোমরা স্লাইড আমি লেকচার শেষে স্লাইড দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই তোমাদের, ঠিক আছে। দেখো বইয়ে যে একটা অংশ রয়েছে তোমাদের, যে আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়া, আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার যে ছকটা একটা দেখো, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য একটু আমরা দেখবো জাস্ট, এখানে আর কিছু দেখবো না। যে আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়া যে বিবর্তন, তার উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলি কি রয়েছে, ঠিক আছে। তো দ্রুত গতির ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, ঘোড়া যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে, ঘোড়া 150 সেন্টিমিটার হয়েছে। এর কারণটা কি, বিজ্ঞানীরা বলছে এর কারণ হচ্ছে যে তারা দ্রুত গতিতে ছুটেছে, তার জন্য তারা ধারাবাহিকভাবে বৃদ্ধি হয়েছে, পায়ের সংখ্যা বৃদ্ধি হয়েছে, পায়ের আঙুলের বৃদ্ধির কথাও বলা হচ্ছে এখানে, ঠিক আছে। নেক্সট দেখো পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, নেক্সট হচ্ছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, পায়ের আঙুলের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে, পায়ের আঙুলের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে। নেক্সট পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি হয়েছে, পায়ে যে 3 নম্বর আঙুলটা তার উপর বেশি চাপ পড়েছে, সেটার দৈর্ঘ্যটা বেড়েছে, প্রস্থটাও বেড়েছে, ঠিক আছে। শক্ত ভূমিতে দৌড়াবার জন্য খুরের আবির্ভাব হয়েছে। দেখো ঘোড়াকে আমি সবসময় যে একটা খুব সুন্দর নরম মাটির মধ্যে ছোটাইয়ে নিয়ে যাব সেটা তো নয়, ঘোড়াকে যুদ্ধে ব্যবহার করা হতো আগে, আগে ঘোড়া ব্যবহার ছিল বেশি। তাহলে সেই ঘোড়াকে আমাকে ব্যবহার করতে হবে কোথায়, সব জায়গাতেই, সেখানে কঠিন মাটি হোক শক্ত মাটি হোক, সেই কঠিন মাটির উপর যখন চলাফেরা করবে, সেই চলাফেরা করার জন্য ঘোড়া তৈরি হলো কি, ঘোড়ার মধ্যে আবির্ভাব হলো কি, সে শক্ত খুরের আবির্ভাব হলো, ওকে। নেক্সট পোষক ও পুরোপোষক ক্রাউনের আয়তন বৃদ্ধি পেল, ঠিক আছে। উল্লেখিত জীবাশ্মগুলি পর্যালোচনা ও নিশ্চয় বলে যে ঘোড়ার পুরোপুরি ইউএফপিএস ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়া ইকুয়াস উৎপত্তি হয়েছে, ব্যাস এখানে কিছু নেই। এবার চলে সব গঠনগত প্রমাণ, গঠনগত প্রমাণ দেহের কাঠামো পরিবর্তন, গঠনগত প্রমাণ
দেহের কাঠামো পড়তে, অর্থাৎ যেটা তোমরা বইয়ের মধ্যে পড়ে তুলনামূলক সারির স্থান, অর্থাৎ কম্পারেটিভ অ্যানাটমি। একটা জীবের কম্পারেটিভ অ্যানাটমি কিভাবে হচ্ছে, অর্থাৎ তুলনামূলক সারির সংস্থানে কিভাবে হয়, এটাকে আমরা তিনটে পার্টে পড়বো। দেখো পড়ার স্টাইল তিনটে পার্টে পড়বো, খুব ইজি জায়গাগুলো, তোমরা শুধু শুধু ভয় পেয়ে থাকো, খুব ইজি জায়গাগুলো। ওকে, প্রথম পড়বো সমজাতীয় অঙ্গ বা হোমোলোগাস। হোমোলোগাস সমজাতীয় অঙ্গ, কি পড়বে এখানে? তো এই অঙ্গগুলির উৎপত্তি ও মৌলিক গঠন কিন্তু একই। দেখো হোমোলোগাস যে কত না, নামের মধ্যে যে হোমোলোগাস, চলো স্লাইডে যাই, প্রথম স্লাইডে আসবে দিকে। ওকে, দেখো হোমোলোগাস নামটা দেখো ভালো করে, নামটা পড়বে হো এবং মো, হোমোলোগাস। হোমোলোগাস কথার মানে কি? আচ্ছা হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সমান। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সমান। ওকে, বা একই, আমরা বলতে পারি একই। হোমো মানে হচ্ছে একই। একই কোন জিনিসটা একই? কোন জিনিসটা একই এখানে বুঝতে হবে, যে হোমো বলছি তাহলে কোন জিনিসটা একই? যে এর গঠনটা একই। কি একই? এর হচ্ছে গঠনটা একই। গঠন যেটা, এই যে প্রাণীগুলো আমরা দেখবো, এখানে কিছু প্রাণী দেখবো, কিছু জীব দেখবো, এদের গঠনটা একই। বা কোনো অঙ্গ দেখবো যার গঠন একই রকম হবে, একই রকম দেখতে হবে, কিন্তু 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 একটি জিনিস আলাদা হবে। একটা জিনিস আলাদা হবে, সেই জিনিসটা হচ্ছে তাদের কাজ, ওয়ার্ক ফাংশন কি করছে সেইটা আলাদা হবে। জাস্ট ওয়ার্কটা আলাদা, কাজ করার ধর্মটা আলাদা। জিনিসটা একই উপাদান দিয়ে তৈরি, একই রকম দেখতে, কিন্তু তার কাজটা আলাদা। এটাকে বলবো হোমোলোগাস অঙ্গ। তাহলে হোমোলোগাস অঙ্গ বোঝা গেছে। দেখো এর মানুষের হাত এবং বিড়ালের পা, তিমির ফ্লিপার পাখার ডানা। দেখো জিনিসগুলো বলছে কাজ একই রকম, কিন্তু কিন্তু গঠন একই রকম কিন্তু কাজ আলাদা। দেখো তিমির ফ্লিপার পাখির ডানা, তিমির ফ্লিপার তিমি কি করে? তিমি যে ফ্লিপারটা সেখানে তিমি কি করে? সাঁতার কাটে। কিন্তু পাখির যে ফ্লিপার বা পাখির যে ডানা, দুটোর গঠন একই রকম। দেখো আমার কাছে ছবি সম্ভবত আছে, ছবি সম্ভবত দেখো, এই যে ডলফিনের যে আমরা দেখতে পাচ্ছি ফ্লিপারটা, এবং পাখিরটা এখানে দেয়নি, আমি বাদুড়েরটা দেখো, বাদুড়ের ডানাটা। ওকে, দুটোর শেপ কিন্তু সেম, একই রকম। বাদুড়ের ডানা এবং তিমির ফ্লিপার হয়তো একটু আলাদা, কিন্তু পাখির সঙ্গে পুরোপুরি সেম, ব্যাটের সঙ্গেও প্রায় সেম। তাহলে এদের দুজনের দেখো স্ট্রাকচারটা সেম, সেম স্ট্রাকচার, বাট এদের ওয়ার্ক ফাংশনটা আলাদা। এই ডলফিনের কাজ কি? সমুদ্রে সাঁতার কাটা। ব্যাটের কাজ কি? আকাশ ওড়া। তাহলে পার্থক্য দেখলাম। এবার দেখো ঘোড়া, ঘোড়ার অগ্রপদ, বিড়ালের অগ্রপদ এবং মানুষের হাত। দেখো প্রত্যেকটা আগে আমি বিড়াল ছেড়ে দিচ্ছি, ঘোড়া ছেড়েছি, হাত বিড়াল এবং মানুষেরটা দেখো, বিড়াল এবং মানুষের হাত বা যেটা সামনের অগ্রপদ সেটা সেম। বিড়ালের অগ্রপদ মানুষের অগ্রপদ দুটোই সেম, কিন্তু তাদের কাজ আলাদা। আমি হাতে কি করছি? আমার হাতে লেখালেখি এসব কাজ হচ্ছে, খাওয়া দাওয়া, বাস মানুষ হাতে যে কাজগুলো করে। কিন্তু একটা বিড়াল কি করে? অগ্রপদ দিয়ে চলাফেরা করে, বিড়াল অগ্রপদ দিয়ে। ঠিক আছে, মানুষের অগ্রপদও মানুষের হাতও চলাফেরার কাজে সাহায্য করে, কিন্তু ডিফারেন্স আছে, অবশ্যই ডিফারেন্স আছে। বিড়াল আমরা যে কাজটা হাত দিয়ে করতে হবে, বিড়াল সেটা পারবে না করতে। তাহলে বিড়ালের হাতের সঙ্গে বা বিড়ালের অগ্রপদের সঙ্গে মানুষের হাতের গঠন একই রকম, কিন্তু কার্যটা আলাদা। গঠন একই রকম কিন্তু কার্যটা আলাদা। তাহলে বোঝা হলো যে সমজাতীয় অঙ্গ বা হোমোলোগাস স্ট্রাকচার কি। নেক্সট হলো অ্যানালগাস। উদ্ভিদের ক্ষেত্রে সমস্ত অঙ্গের উদাহরণ দেখবো। যে তোমরা বইয়ে যদি খুলে দেখতে পাবে যে পেঁয়াজের শল্খপত্র এবং তার সঙ্গে যে দেখবে ক্যাকটাসের পত্রকণ্ঠক, দুটোই কিন্তু গঠন একই। পেঁয়াজের শল্খপত্র এবং আমি স্লাইডে যাচ্ছি এবং লেখার চেষ্টা করছি, দেখি কতদূর কি লেখা যায়। ওকে, তাহলে পেঁয়াজের শল্খপত্র দেখো, পেঁয়াজের শল্খপত্র, শল্খপত্র পেঁয়াজের যে শল্খপত্র আছে সেই শল্খপত্র এবং পেঁয়াজের শল্খপত্র এবং আমরা কি দেখলাম যে ক্যাকটাসের পত্রকণ্ঠক, ক্যাকটাসের পত্রকণ্ঠক, পত্রকণ্ঠক
ওহো, পত্রকণ্টক। আর আমরা কি দেখলাম? পেঁয়াজের শঙ্খপত্র। পেঁয়াজের শঙ্খপত্র এবং পত্রকণ্টক দুটোর মধ্যে দেখো সেম, গঠনটা সেম, মানে ভিতরে যে ফাংশনটা সেটা পুরোপুরি সেম, কিন্তু তাদের কাজ আলাদা। পেজের স্বল্পপত্রের কাজ কি এবং পত্রকাণ্ডের কাজ কি, দুটো দেখো আলাদা। আমরা দেখবো পত্রকাণ্ডের কাজ হচ্ছে কি নিজেকে আটকে রাখা, অর্থাৎ নিজের আত্মরক্ষা করা। পেজের স্বল্পপত্রের কাজটা কি? পেজের স্বল্পপত্রের কাজটা হচ্ছে একটা সুস্বাদু খাদ্য, অর্থাৎ পেঁয়াজের স্বল্পপত্র পেঁয়াজের যে খাদ্যর শ্বাসটাকে সেটাকে রক্ষা করেছে, সেই কাজ মানে যে শ্বাস সেটা গঠন করছে স্বল্পপত্র, এবং ফণিমনসের যে পত্রকণ্ঠক সেটা কি করছে, তাকে রক্ষা করছে, তাকে আটকে রাখছে। এটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজের শঙ্খপত্র এবং পত্রকাণ্ডকের পার্থক্য। তাহলে এবার দেখো অ্যানালগাস, অ্যানালগাসে হোমোলগাসটা যদি মনে থাকে কারো, হোমোলগাস যদি কারো মনে থাকে তাহলে অ্যানালগাস মনে থাকতে বাধ্য হবে, অ্যানালগাস মনে থাকতে বাধ্য হবে, ঠিক আছে? অ্যানালোগাস, অ্যানালগাস, অ্যানালগাসটা কি? ঠিক হোমোলগাসের বিপরীত, ঠিক হোমোলগাসের বিপরীত, একই রকম কাজ কিন্তু গঠন আলাদা। হোমোলগাসে কি ছিল, আমাদের কাজটা একই রকম হতো না। হোমোলগাসে কি কাজটা ছিল, হোমোলগাসে যে কাজ ছিল সে কাজটা কি হচ্ছিল, আলাদা হতো। কিন্তু অ্যানালগাসে কাজটা একই রকম। কাজটা কি হবে, সে কাজটা হবে, সে কাজটা হবে একই রকম, কাজটা হবে একই রকম। কিন্তু 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 কোনটা আলাদা হবে তাহলে? তাহলে আলাদা কোনটা হবে এখানে? অবশ্যই তার গঠনটা আলাদা হবে, অবশ্যই তার কি হবে, গঠনটা আলাদা হবে, গঠনটা আলাদা। তাহলে অ্যানালগাস এবং হোমোলগাসের মধ্যে পার্থক্য দেখলাম। অ্যানালগাসের পার্থক্য এবং হোমোলগাসের মধ্যে পার্থক্য কি, যে হোমোলগাসে গঠন একই কিন্তু কাজ আলাদা, অ্যানালগাসে কাজ একই কিন্তু গঠন আলাদা, কাজ একই কিন্তু গঠন আলাদা। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল ওই পোকা ও পোকামাকড়ের ডানা উভয়ই উঠতে সাহায্য করে কিন্তু এদের গঠন আলাদা। পোকা এবং পোকামাকড়ের ডানা রয়েছে, উভয়েরই ডানা রয়েছে, উভয়েরই উঠতে সাহায্য করে কিন্তু তাদের গঠনটা আলাদা। এটা কি পরিবর্তন বলবো? এটা অভিসারী পরিবর্তন বলবো, এটাকে অভিসারী পরিবর্তন বলবো। তাহলে অনুরূপ অঙ্গ অ্যানালগাস স্ট্রাকচার এবং হোমোলগাস স্ট্রাকচার মধ্যে পার্থক্যটা কি দেখলাম? যে হোমোলগাস স্ট্রাকচার আমরা দেখলাম যে গঠনটা একই রকম কিন্তু কাজটা আলাদা, গঠনটা একই রকম কিন্তু কাজটা আলাদা। দেখো মানুষের হাত এবং বিড়ালের সামনের পা বা বিড়ালের পা, কাজটা একই রকম, সরি কাজটা আলাদা কিন্তু গঠনটা একই। অনুরূপ অঙ্গ অ্যানালগাস স্ট্রাকচার, পাখি এবং পোকামাকড়ের যে ডানাগুলো, সে দুটো ডানাই কিন্তু কাজ একই, পাখির ডানা উঠতে সাহায্য করে, পোকামাকড়ের ডানা উঠতে সাহায্য করে, কিন্তু এদের গঠনটা আলাদা, পাখির ডানার গঠন আলাদা, পোকামাকড়ের ডানার গঠন আলাদা। ওকে, নেক্সট দেখো তাহলে এবার হচ্ছে অবশিষ্ট অঙ্গ বা ভেসিটিক্যাল স্ট্রাকচার, ভেসিটিক্যাল অর্গান, ভেসিটিক্যাল স্ট্রাকচার আমরা বলতে পারি। চলো স্লাইড ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ওকে ওকে। নেক্সট দেখো অবশিষ্ট অঙ্গ বা ভেসিটিক্যাল স্ট্রাকচারটা জিনিসটা কি? যে এই অঙ্গগুলি পূর্বে কার্যক্ষম ছিল কিন্তু বিবর্তনের ধারায় তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাহলে কি বললাম একটু ভালো করে বুঝবে। অবশিষ্ট অঙ্গ, আমি একটু সাইডে চলে যাচ্ছি, স্লাইড নিয়ে চলে যাচ্ছি আমরা। ভেসিটিক্যাল, ওহো এত মোটা, দেখো ভেসিটিক্যাল, GEAL, ভেসিটিক্যাল। ভেসিটিক্যাল অঙ্গ জিনিসটা কি, ভেসিটিক্যাল অর্গান জিনিসটা কি? ভেসিটিক্যাল মানে নিষ্ক্রিয় অঙ্গ, আমরা দেখেছি ভেসিটিক্যাল মানে হচ্ছে নিষ্ক্রিয়, ভেসিটিক্যাল মানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গটা কি তাহলে? যে এমন একটা অঙ্গ যে অঙ্গটা অতীতে কাজ করত কিন্তু বিবর্তনের সাথে, বিবর্তন যত হয়েছে কাজ করা বন্ধ করে দিয়েছে, কাজ করা বন্ধ করে দিয়েছে। যেমন যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। তখন মানুষের মধ্যে অনেকগুলো দেখতে পাবে, ভালো করে উদাহরণটা শুনবে। মানুষের মধ্যে অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গ দেখতে পাবে, যেমন যেটা আমাদের অপারেশন করে কাটতে হয়, কি সেটা হচ্ছে
অ্যাপেন্ডিক্স, ইয়েস, অ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্সটা কি? একটা নিষ্ক্রিয় অঙ্গ। এছাড়া আর কি হচ্ছে, আমাদের তৃতীয় মলার যে দাঁতটা আছে কিন্তু কোনো কাজের নেই সেটা, তৃতীয় মলার যে দাঁত। মানুষের লেজ, কোনো কাজের নেই লেজ, ঠিক আছে। এভাবে কানের যে নাড়ানো পেশিটা, কান নাড়ানো পেশি, দেখবে কিছু কিছু ব্যক্তি কান নাড়াতে পারে, তাদের এখনো প্রায় সতেজ রয়েছে, কানটাকে নাড়াতে পারে, এভাবে নড়বে না কান, এভাবে দেখো কান নড়বে, কিন্তু আমরা সবাই পারি না, কারণ ওই অঙ্গটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ওই অঙ্গটা ব্যাসিটিক্যাল অর্গানে পরিণত হয়েছে। দেখো বলছি মানুষের অ্যাপেন্ডিক্স, লেজের হাড়, কক্সিস, কানের পেশিগুলো উদাহরণ, এগুলো হচ্ছে উদাহরণ যেগুলো একসময় কাজ করছে কিন্তু এখন আর কোনো কাজ করে না। তাহলে বোঝা গেছে যে নিষ্ক্রিয় অঙ্গ জিনিসটা কি। এবং তোমাদের বইয়ে একটা এক্সট্রা যেটা দিয়েছে, এক্সট্রা একটা দেওয়া আছে, সেটা হচ্ছে আহ, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। জাস্ট আমি ছবিটা দেখে বলেছি, দেখো ছবিটা থেকেই বুঝে নাও কি বলছে। দেখো হৃৎপিণ্ডের কাজ কি, প্রথমে আমাকে বললো হৃৎপিণ্ডের কাজ কি। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে যে কোনো একটা প্রাণীর দেহে রক্তের সঞ্চালন করা। হৃৎপিণ্ডের কাজ কি? রক্তটাকে সঞ্চালন করা, অর্থাৎ রক্তকে শরীরের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া এবং বিভিন্ন প্রান্ত থেকে রক্ত হৃৎপিণ্ডে নেওয়া আসে। হৃৎপিণ্ড রক্তকে পাম্প করে। হৃৎপিণ্ডের কাজ কি? রক্তকে পাম্প করা। তাহলে প্রত্যেকটা প্রাণীর দেহে হৃৎপিণ্ড রয়েছে, প্রত্যেকটা প্রাণীর দেহে হৃৎপিণ্ড রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রাণীর হৃৎপিণ্ডের গঠন আলাদা, কার্য স্টাইলটা আলাদা। কাজ একই, রক্ত সঞ্চালন করে, কিন্তু কাজের স্টাইল আলাদা, সম্পূর্ণ কাজের স্টাইলটা আলাদা। ওকে, দেখো এখানে তোমাদের বিভিন্ন উভচর প্রাণী, আমি 4টে এক্সাম্পল নিয়েছি এখানে, তোমাদের বইয়েরই এক্সাম্পল এটা, সেখান থেকে আমি তুলে নিয়েছি। দেখো মাছ, উভচর প্রাণীর, সরীসৃপ এবং পক্ষী ও স্তন্যপায়ী প্রাণী। পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর একই রকম, সরীসৃপ, উভচর প্রাণী এবং মাছ। 5টা আলাদা আলাদা আমি ক্যাটাগরির হৃৎপিণ্ড নিয়েছি। প্রত্যেকের দেখো গঠনটা আলাদা। দেখো আমরা মাছের গঠন দেখছি প্রথমে, জাস্ট মাছের গঠন একদম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ যেটাকে বলা হয় সেরকম সিম্পল। জাস্ট ওপরে নিলয় রয়েছে এবং নিচে অলিন্দ রয়েছে, ওপরে নিলয় রয়েছে, নিচে অলিন্দ রয়েছে, ব্যাস। এটা হচ্ছে মাছের সিম্পল একটা গঠন। কিন্তু যখন উভচর প্রাণী গঠন দেখবে, উভচর প্রাণী গঠনটা একটু আলাদা। দেখো মাছের ওর যে নিলয়টা, সেই নিলয়টা নিচে চলে আসছে, ব্যাস ব্যাস, এটাই পার্থক্য। মাছের হৃৎপিণ্ডের সঙ্গে উভচর প্রাণীর হৃৎপিণ্ডের একটি মাত্র পার্থক্য, সেটা হচ্ছে, হ্যাঁ পার্থক্য এভাবে বেরোবে যে অনেকগুলো নালী রয়েছে, সেটা পার্থক্য আলাদা, কিন্তু প্রধান পার্থক্য হচ্ছে উভচর প্রাণীর অলিন্দ ওপরে থাকে, মাছের অলিন্দ নিচে থাকে। ভালো মনে রাখবে, উভচর প্রাণীর যে অলিন্দ, খুব ইম্পর্টেন্ট জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট, সেই এই জন্য আমি স্লাইডটা নিয়েছি, যে এই জায়গাটার পার্থক্য আমি তোমাদেরকে বোঝাতে হবে। জাস্ট এই পার্থক্য তোমাদেরকে বুঝতে হবে যে মাছের একটা মাছের ওপরের অংশে থাকে নিলয়, কিন্তু একটা উভচর প্রাণীর হৃৎপিণ্ডের ওপরের অংশে থাকে অলিন্দ, নিচের অংশ নীল আছে। ব্যাস এটাই হচ্ছে পার্থক্য একটা মাছের সঙ্গে উভচরের। ওকে, নেক্সট দেখো এবার উভচরে কি ডান অলিন্দ বাম অলিন্দ থাকে, কিন্তু নিলয় একটাই থাকে। এবার আমরা চলে আসছি সরীসৃপের। দেখো সরীসৃপের গঠনটা দেখো, সরীসৃপের গঠন, ওপরে আমরা কি দেখতে পাচ্ছি? অলিন্দ দেখতে পাচ্ছি এবং নিচে নিলয় দেখতে পাচ্ছি। দেখো এখানেও নিলয়টা প্রায় দুটো ভাগের মতন, কিন্তু একটাই ভাগ, নিলয়টা এখানে একটাই ভাগ। এখানে অসম্পূর্ণ অন্তঃনিলয় পর্দা রয়েছে, অর্থাৎ নিলয়ের যে পর্দাটা সেটা কিন্তু অসম্পূর্ণ, সম্পূর্ণ নিলয় পর্দা এদের মধ্যে নেই। তাই এদের একটি অলিন্দ একটি নিলয়, উভচরের একটি অলিন্দ একটি নিলয়, মাছের একটি অলিন্দ একটি নিলয়, কিন্তু মাছের সঙ্গে উভচর সরীসৃপ এদের পার্থক্য কি? জাস্ট জায়গাটা চেঞ্জ। উভচর সরীসৃপের অলিন্দ রয়েছে ওপরে, নিলয় রয়েছে নিচে। এইরকম মাছের নিলয় রয়েছে ওপরে, অলিন্দ রয়েছে নিচে, জাস্ট এটাই পার্থক্য মনে রাখবে। এবার দেখো একটা পক্ষী আর স্তন্যপায়ী প্রাণীর যে হৃৎপিণ্ডের গঠন, সেটা সবচেয়ে কমপ্লেক্স সমস্ত জীবীদের মধ্যে। এর দেখো ওপরের অংশটা হচ্ছে অলিন্দ আর নিচের অংশটা হচ্ছে নিলয়, কিন্তু এদের মধ্যে দেখো নিলয়ের দুটো ভাগ রয়েছে, একটা বাম নিলয়, একটা বলা হচ্ছে ডান নিলয়, এবং মাঝে রয়েছে অন্তঃনিলয় পর্দা। বাম নিচে কি রয়েছে, মাঝে কি রয়েছে, এদের মাঝে রয়েছে অন্তঃনিলয় পর্দা। ঠিক সেরকম ভাবে এদিকে রয়েছে ডান অলিন্দ, এদিকে হচ্ছে বাম অলিন্দ। ক্লাস 6-এ পড়েছো, ক্লাস 9-এ পড়েছো, বা 10-এ উঠে পড়ছো হৃৎপিণ্ডের গঠন। মানুষের হৃৎপিণ্ডের গঠন এরকমই, বাম অলিন্দ, ডান নিলয়,
ডান নিলয় বাম নিলয়, জাস্ট এইটা হচ্ছে পক্ষী আর স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ যত স্তন্যপায়ী প্রাণী আছে প্রত্যেকের হৃৎপিণ্ডের গঠনটা এরকম এবং পাখিদের। ওকে, তাহলে এখানে এই হৃৎপিণ্ডের গঠনটা দেখো আমরা বলতে পারি যে নিশ্চয়ই, যে এখানে কি দেখালাম আমি, কি দেখালাম একটু ভালো করে বুঝো তো। এখানে আমি কি দেখিয়েছি? প্রথমে আমরা দেখেছি যে পৃথিবীর প্রথম যে প্রাণী সৃষ্টি হয়েছিল সেটা হয়েছিল মাছ, বা জলে তৈরি হয়েছিল, মানে মাছই ধরছি আমি, মাছই ধরছি। মাছ থেকে আমরা যখন ডাঙায় উঠলো তৈরি হলো ব্যাঙ অর্থাৎ উভচর। সেই ব্যাঙ কালক্রমে কি করলো, বা সেরকম উভচর প্রাণী কালক্রমে কি করলো, বুকে ভর করে শুরু করলো সরীসৃপ। এবং আমরা দেখলাম সরীসৃপ থেকে পক্ষী তৈরি হয়েছে এবং স্তন্যপায়ী প্রাণীও তৈরি হয়েছে। তাহলে দেখো হৃৎপিণ্ডের বিবর্তনটা দেখো, হৃৎপিণ্ডের বিবর্তনটা দেখো, হৃৎপিণ্ডের যে চেঞ্জ সেটা দেখো কেমন হয়েছে। প্রথমে সিম্পল স্ট্রাকচার, সেখান থেকে একটা কমপ্লেক্স স্ট্রাকচার হয়েছে। ওকে, এটাই হচ্ছে বিবর্তন, এটাই হচ্ছে বিবর্তন মেরুদণ্ডী প্রাণী প্রত্যেকটা। নিচে দেখো দু চারটা লাইন দিয়েছে, দুটি প্রকোষ্ঠ ও কম অক্সিজেন যুক্ত মাছ, যুক্ত রক্ত মাছ, অর্থাৎ মাছের দুটো প্রকোষ্ঠ রয়েছে বললাম, উভচরের এবং সরীসৃপের 3টে করে প্রকোষ্ঠ রয়েছে, হ্যাঁ, এবং পক্ষী স্তন্যপায়ীর 4টে করে প্রকোষ্ঠ রয়েছে, ব্যাস আর কিছু নেই এখানে। চলো নেক্সট, সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভ্রূণ বিজ্ঞান প্রমাণ, ভ্রূণ বিজ্ঞান প্রমাণ। ওকে, ভ্রূণমূলক তথ্য বা কম্পারেটিভ এমব্রায়োলজি, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা যে এমব্রায়োর যে ডিফারেন্স, ভ্রূণের যে ডিফারেন্স। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বলে একজন বিজ্ঞানীর নাম শুনবে, আর্নেস্ট হেকেল। তো এখানে সম্ভবত আমি দিয়ে রেখেছি তাদের, হ্যাঁ, আর্নেস্ট হেকেল। তোমাদের বই অত ডিটেলসে নেই জিনিসটা, আমি একটু জাস্ট ছোট্ট করে বলে দেবো যে আর্নেস্ট হেকেল যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা একটি তথ্য দিল যে প্রত্যেকটা ভ্রূণ সেম, প্রত্যেকটা ভ্রূণ একই রকম, প্রত্যেকটা ভ্রূণের গঠন একই। এই কথাটা তিনি আর্নেস্ট হেকেল বললেন, কিন্তু তার এই কথাটাকে ভুল প্রমাণ করে বললেন বিজ্ঞানী ভন বিয়ার। বিজ্ঞানী ভন বিয়ার বললেন না, প্রত্যেকটা ভ্রূণ একই রকম নয়, প্রত্যেকটা ভ্রূণ একই রকম নয়। তাহলে ভন বিয়ার এই আর্নেস্ট হেকেলের একটা ত্রুটিকে সংশোধন করলেন, যে প্রত্যেকটা ভ্রূণ একই রকম নয়, প্রত্যেকটা ভ্রূণের মধ্যে গঠনগত পার্থক্য রয়েছে। এটা নিয়ে আমরা বেশি আলোচনা করছি না। আমরা দেখবো ভ্রূণ তত্ত্ব বা বায়োলজি এমব্রায়োলজি কাকে বলে, এমব্রায়োলজি কাকে বলে। ওকে, তাহলে দেখো নিশ্চিত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে বলা হচ্ছে এমব্রায়োলজি। একটা নিশ্চিত ডিম, সেখান থেকে একটা বড় প্রাণী বা একটা উদ্ভিদ তৈরি হলো, এই যে ঘটনাটাকে, এই অধ্যয়নটাকে বলা হচ্ছে ভ্রূণ তত্ত্ব বা এমব্রায়োলজি। জার্মান বিজ্ঞানী ভন বিয়ার, জার্মান বিজ্ঞানী ভন বিয়ার ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করে কয়েকটি সিদ্ধান্ত আসেন। ভন বিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে আর্নেস্ট হেকেল বলেন বায়োজেনেটিক সূত্র দিয়েছিলেন। আর্নেস্ট হেকেল দিয়েছেন বায়োজেনেটিক সূত্র। শর্ট কোশ্চেন আছে, বায়োজেনেটিক সূত্র কে প্রদান করেছিলেন? ঠিক আছে, এই সূত্রের মূল যে কথাটি, এই সূত্রের মূল কথাটি যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, অন্টোগ্যামি রিপিটস ফাইলোজেনি, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, বা ব্যক্তিজনী যেটা, সেটা কি করে একটা জীবকে নতুন করে গঠেছিল, ছোট্ট একটা ভ্রূণ থেকে একটা নতুন জীব গঠন হলো। এই বায়োজেনেটিক তথ্যের একটা প্রধান দিক ছিল এটা। ওকে, তাহলে মেরুদণ্ড প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে যে কতগুলি সাধারণ বিশেষ পরিলক্ষিত হয় সেগুলো কি দেখো। অর্থাৎ যখন ভ্রূণ দশায় থাকে, ভ্রূণ দশায় যখন থাকে তখন বলছে মেরুদণ্ডের যে বিকাশ ঘটে সেটা কেমন হয়। গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাজ, গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাজ, এক সারি অন্তস্থ যুগ ফুলকা থলি এবং লেজ সদৃশ্য গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়োটিক পেশি। আমরা ছবিটা দেখবো। ওকে, ছবিটা না দেখলে হবে না, দেখো ছবিটা দেখো, ছবিটা কি হচ্ছে, কথা হচ্ছে মৎস্য, প্রথমে আছে কি মৎস্য, মৎস্যে দেখো ভ্রূণ, দেখো মৎস্যের ভ্রূণ, ঠিক আছে, স্যালমন্ডার মাছের ভ্রূণ এটা, ঠিক আছে, স্যালমন্ডার মাছের ভ্রূণ। তারপরে কচ্ছপের ভ্রূণ, ঠিক আছে। নেক্সট আমরা দেখতেছি এটা কি, এটা সম্ভবত মুরগি ছানা ভ্রূণ, এটা কি একটা মানুষের ভ্রূণ, আর একদম শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, শেষের আগেরটা হচ্ছে খরগোশ, হ্যাঁ এটা মুরগির এবং এটা হচ্ছে খরগোশের। ওকে, দেখো ভ্রূণগুলো প্রায় সেম, আর সেকেন্ড বললো ভ্রূণগুলো সব সেম, কিন্তু ভন বিয়ার বললেন যে না, ভ্রূণগুলোর মধ্যে গঠনগত পার্থক্য রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে দেখো আস্তে আস্তে কিভাবে একটা গঠন তৈরি হয়েছে আলাদা রকম, একটা
ফুললি আলাদা রকম একটা গঠন দেখতে পাচ্ছি আমরা। দেখো নেক্সট, এই দেখো এটা মানুষের, এটা হচ্ছে খরগোশের, এটা হচ্ছে মুরগির। হ্যাঁ, তো এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা তোমার সম্ভব কচ্ছপের, এটা হচ্ছে স্যালমান্ডার মাছ, এবং এটা হচ্ছে সিম্পল একটা মাছ, স্যালমান্ডার এবং এটা মাছ। ওকে, দেখো পূর্ণাঙ্গ রূপটা দেখো, মানুষের যখন পূর্ণাঙ্গ ভ্রূণ কমপ্লিট হয়ে যায়, খরগোশের যখন পূর্ণাঙ্গ ভ্রূণ কমপ্লিট হয়, প্রত্যেকের স্টাইলটা আলাদা, প্রত্যেকের ভ্রূণটা আলাদা। এটাই হচ্ছে ভ্রূণ তত্ত্ব, তুলনামূলক ভ্রূণ তত্ত্ব। তো প্রত্যেকটা প্রাণীর দেখলাম ভ্রূণগুলো একই রকম, প্রায় একই রকম, কিন্তু সেই পূর্ণাঙ্গ প্রাণীর সঙ্গে ভ্রূণের বৈশিষ্ট্যের কোনরূপ কোনো মিল নেই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে শুনবে। যে প্রত্যেকটা প্রাণীর ভ্রূণের মধ্যে আমরা প্রচুর মিল দেখতে পাচ্ছি, কিন্তু তাদের পূর্ণাঙ্গ রূপে কোনো মিল দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন উঠছে, তাহলে ভ্রূণের মধ্যে আমরা একই রকম বৈশিষ্ট্য প্রায় দেখতে পেলেও যখন পূর্ণাঙ্গ রূপ দেখতে পাচ্ছি, তখন তাহলে আমরা বৈশিষ্ট্য একই রকম কেন দেখতে পাচ্ছি না? আমরা কেন দেখতে পাচ্ছি না একটা পূর্ণাঙ্গ রূপ, কেন দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ রূপে বৈশিষ্ট্য? এর মনে হচ্ছে যে প্রত্যেকটা মেরুদণ্ড প্রাণীর পূর্বপুরুষ যেহেতু একটা ছিল, যে পূর্বপুরুষ ছিল, যে পূর্বপুরুষ থেকে প্রত্যেকটা প্রাণী আবির্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই পূর্বপুরুষ থেকেই এই বৈশিষ্ট্য চলে আসছে, উত্তরাধিকার সূত্রে চলে আসছে। সেই জন্য বলা হচ্ছে যে ভ্রূণ দশাতে আমরা একই রকম বৈশিষ্ট্য দেখতে পেলেও হ্যাঁ পূর্ণাঙ্গ দশা একরকম বৈশিষ্ট্য দেখতে পাই না, কারণ এটা পূর্বপুরুষগত একটা বিবর্তন। এই বিবর্তনটাকে এখন বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কিভাবে একটা ভ্রূণ তত্ত্ব আমাদের বংশ গতি বা বংশগতি বলবো না, এখানে বিবর্তনের একটা প্রমাণ হিসেবে দাঁড়ায়। এই দেখো ভূগোলগত প্রমাণ, ভূগোলগত প্রমাণ এটা তোমাদের বইয়ে নেই, আমি এক্সট্রা একটু দিচ্ছি, জাস্ট এক্সট্রা একটু দিচ্ছি। যে জীব বন্টনের বিবর্তন, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জীব যখন চলে গেছে, একটু ভালো বুঝবে জায়গাটা, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যখন বিভিন্ন জীব চলে গেছে, তখন তারা সেই অঞ্চলকে মানিয়ে নেওয়ার জন্য নিজের মধ্যে, নিজের শরীরের মধ্যে কিছু পরিবর্তন এনেছে। তবে এই পৃথিবী যখন একই সঙ্গে ছিল, পৃথিবী যখন একসঙ্গে ছিল, অর্থাৎ প্যানজিয়া প্যান্থেলাসে যখন ছিল, প্যানজিয়া প্যান্থেলাসে যখন ছিল, আমি একটা স্লাইড নিয়ে ছবি আঁকছি। ওকে, আমি এখানে ব্রাজিল আঁকছি, ব্রাজিল বা দক্ষিণ আমেরিকা, এবং এখানে আমরা দেখবো এই আফ্রিকা দেখতে পাচ্ছি, এখানে আফ্রিকা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটা পৃথিবীতে একসময় একই রকম একসঙ্গে ছিল, পুরোটা একসঙ্গে ছিল। পুরোটা যখন একসঙ্গে ছিল তখন কেমন দেখতে ছিল, পুরোটা যখন একসঙ্গে ছিল তখন কেমন দেখতে ছিল, এটা এরকম পুরো, ঠিক আছে, পুরো একটা এরকম অঞ্চল ছিল, যেটা আমরা নাম ছিলাম প্যান্থেলাসা, সরি প্যানজিয়া। এই প্যানজিয়া যত পৃথিবী বিবর্তন করেছে, পৃথিবীর মধ্যে ভাঙন ধরেছে, ভূগোলের অংশ এটা, পৃথিবীর মধ্যে ভাঙন ধরেছে, তখন এটা কি হয়েছে, ভেঙে ভেঙে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, এটা ভেঙে ভেঙে চলে গেছে। এটা আমরা একটা জায়গায় যদি দেখি যে এই অংশ পৃথিবী থেকে সরে গেছে অনেক দূরে, তো সরে যাওয়ার ফলে এখানে একসময় একটা প্রাণী বাস করতো, ধরো এখানে একটা প্রাণী বাস করতো, এখানে একটা প্রাণী বাস করতো এই অঞ্চলটাতে, তাহলে এই পুরো অঞ্চলটা ঘুরে বেড়াতো আগে। তাহলে দেখো এখানে আমি ধরলাম একটা প্রাণী রয়েছে, এই প্রাণী বংশ বিস্তার হয়েছে, সেই একটা প্রাণী এখানকে চলে গেছে, তার বংশ বিস্তার হয়েছে পুরো দ্বীপটাতে ছড়িয়ে রয়েছে, পুরো প্যানজিয়াতে ছড়িয়ে রয়েছে। তাহলে যখন পৃথিবী বিবর্তন হলো, যখন পৃথিবীর একটা ভাগ এরকম হয়ে গেল, আমি ধরলাম এই একটা ভাগ হয়ে গেল, ওইদিকে একটা ভাগ রয়ে গেল, ঠিক আছে, এদিকে একটা ভাগ রয়ে গেল এভাবে। যখন এখানেও আমি একটা জীব দেখতে পাচ্ছি, এখানেও আমি একরকম একটা জীব দেখতে পাচ্ছি, সেই জীবেরই একটা অংশ ওই দিয়ে গেছে, কিন্তু যখন এই অংশটা, অর্থাৎ এই অংশটা যখন পৃথিবীর একটা অঞ্চলে পড়ে গেছে, ওই অংশটা যখন পৃথিবীর অন্য একটা অঞ্চলে চলে গেছে, জলবায়ু আবহাওয়া অঞ্চল যখন চেঞ্জ হয়ে গেছে, তখন তাদের মধ্যে কিছু প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন দেখা গেছে, প্রাকৃতিক পরিবর্তন দেখা গেছে। প্রাকৃতিক পরিবর্তন যখন দেখা গেছে, তখন এটা বুঝে নিতে হবে যে নিশ্চয়ই তাদের জৈবিক পরিবর্তন কিছু হবেই। ওই যে যখন প্রথম ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে এই কারণটাই প্রাকৃতিক একটা কারণ, সেই জন্য অস্ট্রেলিয়া, রাশিয়া, এই জায়গার মানুষগুলো ফর্সা হয়, সাদা হয় প্রচুর, আফ্রিকা মানুষ কালো হয়। এটার কারণ হচ্ছে এটাই, যে জলবায়ু পরিবর্তন। সেরকম যখন একটা প্রাণী এই অঞ্চলটা ছেড়ে যখন অন্য অঞ্চলে পাড়িয়ে দিয়েছে, তখন তার মধ্যে শারীরিক কিছু পরিবর্তন দেখা গেছে, যেই পরিবর্তনটা তাকে আলাদা করে দিয়েছে ওই পূর্ববর্তী প্রাণীদের থেকে। আমরা বলতে পারি যে ভৌগোলিক কারণ একটা বিবর্তনের অন্যতম কারণ। দেখো এখানে যে আহ, কথা বলি যে দেখো, দ্বীপপুঞ্জের জীব, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখিরা সবচেয়ে বিখ্যাত উদাহরণ।
প্রতিটি দ্বীপে ভিন্ন ভিন্ন খাদ্য অঞ্চলের জন্য ফিঞ্চদের ঠোঁটের আকারে ভিন্নতা দেখা যায়। দেখো বলছে ফিঞ্চ পাখি আমরা পৃথিবীর প্রায় প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাই, যে সকল অঞ্চলে দেখতে পাই। তাই গ্যালাপাগোস অঞ্চলে ফিঞ্চ পাখি একটা বিশাল বড় উদাহরণ এই বিবর্তনের। এই ফিঞ্চ পাখি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে থাকে। আর তাদের ঠোঁটের আকৃতি বলছে বিভিন্ন অঞ্চলে ভিন্ন রকম। কেন? কারণ খাদ্যটা ভিন্ন। কোন অঞ্চলে সে রুটি খেতে পাচ্ছে, কোন অঞ্চলে সে রুটি পাচ্ছে না, অন্য কিছু খাবার পাচ্ছে, কোন অঞ্চলে মাছ খেতে হচ্ছে তাকে, সাপোজ ধরলাম। তাহলে তার ঠোঁটকে সেই প্রকৃতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী চেঞ্জ করতে হয়েছে, বিবর্তন করতে হয়েছে। তাই বিবর্তনে একটা সুস্পষ্ট প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্বীপপুঞ্জের যে জীবগুলো। দেখো মহাদেশের প্রবাহ, ওই যে মহাদেশ যখন স্থানান্তর হয়েছে, যে কথাটা আমি বললাম, মহাদেশ যখন স্থানান্তর হয়েছে তখন জীবেরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তার জীব বৈচিত্র্য নতুন একটা দিক দেখা গেছে। ঠিক আছে, একই পরিবেশে ভিন্ন প্রজাতির মিল। এবার দেখো এই অঞ্চলে একটু দেখো জায়গাটা, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাণীরা বসবাস করে। যেমন অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল, উত্তর আমেরিকার প্লাসেন্টাল স্থানীয় স্তন্যপায়ী প্রাণী ভিন্ন হলেও তাদের মধ্যে অনুরূপ আচরণ দেখা যায়। ভালো করে বুঝবে জায়গাটা, যে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল এবং উত্তর আমেরিকার প্লাসেন্টাল স্তন্যপায়ী প্রাণীরা, এদের মধ্যে এরা জিনিসটা আলাদা, প্রাণীটা আলাদা, কিন্তু এদের মধ্যে আচার আচরণের মধ্যে অনেক মিল দেখা যায়। অর্থাৎ অভিযোজন দেখা গেছে এদের মধ্যে, অর্থাৎ অভিসারী বিবর্তনের একটা বড় উদাহরণ হচ্ছে এটা। অভিসারী বিবর্তনের একটা বড় উদাহরণ অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল এবং উত্তর আমেরিকার প্লাসেন্টাল প্রাণীরা। ঠিক আছে, তাহলে ভৌগোলিক কারণে, বায়োজিওগ্রাফির কারণে আমরা পৃথিবীতে অনেক বিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের স্লাইডের শেষ অংশ, যে বিবর্তনের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ। যদি এটা ক্লাস 12 স্ট্যান্ডার্ডে, তাও আমি একটু ছোট করে বলে দিচ্ছি, একটু ছোট করে বলা তো যায় তাই না। যে জেনেটিক প্রমাণ, ডিএনএ ডিএনএ ও জিনের মিল। আধুনিক জীববিজ্ঞান দেখিয়েছে যে যে সমস্ত জীবের ডিএনএ এবং জিনের উপর ভিত্তি করে গঠিত, প্রজাতির মধ্যে ডিএনএ সিকোয়েন্সের মিল পরীক্ষা করে দেখা গেছে যে অনেকের ডিএনএ সিকোয়েন্স মিলছে। যেমন মানুষের ডিএনএ এর সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএ সিকোয়েন্স হুবহু মিলে যাচ্ছে। তাহলে এটাকে বলা যেতেই পারে যে মানুষ, শিম্পাঞ্জি একসময় একটা প্রাণী ছিল। বিজ্ঞান দেখিয়েছে যে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের ডিএনএ 98% বেশি মিল আছে, অর্থাৎ 99% কাছাকাছি মিল রয়েছে। তাহলে এটা কি বলা যেতে পারে যে মানুষ, শিম্পাঞ্জি একসময় একটা আলাদা প্রাণী ছিল, অন্য জীব ছিল, সেখান থেকে মানুষ শিম্পাঞ্জি আলাদা হয়েছে। তাহলে ডিএনএ একটা গুরুত্বপূর্ণ বিবর্তনের উদাহরণ হতে পারে। পর্যবেক্ষণ পরিবর্তন, যে ছোট পরিসরে দ্রুত পরিবর্তন আধুনিক সমস্ত পরিবর্তনের প্রত্যক্ষ প্রমাণ হিসেবে দেখা যায়। যে ছোট ছোট যে পরিবর্তনগুলো, যেমন ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিকাশ পতঙ্গের কীটনাশক প্রতিরোধের ক্ষমতা অর্জন করে। যে একটা ব্যাকটেরিয়া তার যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিকাশটা, সেটা কি, বা পতঙ্গের যে কীটনাশক প্রতিরোধের ক্ষমতা, এই দুটো দেখো প্রায় সিমিলার টাইপের, প্রায় সিমিলার টাইপের। তাহলে এদের মধ্যে কোনো বিবর্তনের কানেকশন নিশ্চয়ই রয়েছে। এবার যে শ্রেণীবিন্যাস ও জীববৈচিত্র্য ইতিহাস, শ্রেণীবিন্যাস জীববৈচিত্র্য ইতিহাস সেরকম কিছুই নেই এখানটাতে। ওকে, নেক্সট তাহলে এবার উপসংহার ও বিবর্তনের অবিচ্ছেদ্য গুরুত্ব। বিবর্তন আমাদের বিজ্ঞানে কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও বহুমুখী বিজ্ঞান আজকে এই বিবর্তনের কারণে জানতে পেরেছে যে একটা জীব বা পৃথিবী একটা সময় কেমন ছিল, পৃথিবীর প্রথম দিকের জীবেরা কেমন ছিল, প্রথম সারির জীবেরা কেমন ছিল, বর্তমান সারির জীবেরা, এই বর্তমান সারির জীবের সঙ্গে প্রথম সারির জীবেদের মধ্যে কি কানেকশন, এটা বিজ্ঞানী খুঁজে বের করেছে এই বিবর্তনের মাধ্যমে। ঠিক আছে, এবার জীবের ইতিহাসের বোঝার বৈশিষ্ট্য চাবিকাঠি, যে জীবের ইতিহাসটা বুঝতে পারছি, জীব কি কাজ করেছে সেই ইতিহাসটা হচ্ছে শিক্ষার একটা সঠিক গুরুত্বপূর্ণ আছে। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক জ্ঞান আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে নিচে একটা লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন লিখে দিয়েছি দেখো তোমাদেরকে, যে বিবর্তন শুধু একটি তথ্য নয়। বিবর্তন শুধু একটি, আমি লাইনটা মার্ক করে করে যাচ্ছি, তোমরা বলে কোথায় পড়াচ্ছ। বিবর্তন শুধু একটি তথ্য নয়, পুরো করে নিচ্ছি, ঠিক আছে। বিবর্তন শুধু একটি তথ্য নয়, বরং এটি সুস্পষ্ট বৈজ্ঞানিক ধারণা যা আমাদের চারপাশে জীবজগৎকে বুঝতে সাহায্য করে। এই চারপাশটিকে বুঝতে গেলে, আমাদের পরিবেশটাকে বুঝতে গেলে আমাদের অবশ্যই বিবর্তন সম্পর্কে জ্ঞান থাকা দরকার। তাহলে বিবর্তন এবং অভিব্যক্তি প্রায় সম্পূর্ণ কমপ্লিট হলো। আমাদের বাকি থাকলো এবার অভিযোজন। অভিযোজন বাকি থাকলো, বেঁচে থাকার কৌশল, এটাই হচ্ছে অভিযোজন, অ্যাডাপ্টেশন। আমরা পরবর্তী ক্লাসে শুরু করবো অবশ্যই। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অবশ্যই অন করো। আর স্বাধীনতা দিবসের শুভকামনা। ঠিক আছে, স্বাধীনতা দিবসের
অগ্রিম শুভকামনা জানিয়েছি তোমাদেরকে, এবং থ্যাংক ইউ এত এসে ভিডিও লেকচারটা দেখার জন্য। এতটা মেহনত করলে আমার সঙ্গে বসে শুনলে, বুঝলে, খাতায় নোট ডাউন করলে, অনেক কিছু করলে, এবং পরীক্ষায় ভালো সাফল্য অর্জনের একটা ধাপে এগিয়ে গেলে। এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ জানালাম। সঙ্গে যাওয়ার আগে তো যে জিনিসটা না করলেই নয়, সেটা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। চলো বাই। পরবর্তী ক্লাসে অবশ্যই আসার আগে অবশ্যই এই জায়গাটা ভালো করে পড়ে আসবে, কারণ এই অ্যাডাপ্টেশনের সঙ্গে কিছুটা অংশ মিল রয়েছে আমাদের যেটা পড়লাম বর্তমান অভিব্যক্তি সেই জায়গাটা। তাই অ্যাডাপ্টেশন ওই অঞ্চলটা একটু রিড করে আসবে, রিডিং করে আসবে কিছুটা অংশ, মোটামুটি 4.B, 0.1, 2, 3 এগুলো একটু করে আসবে, কোনো প্রবলেম নেই। আমি আসি, পড়ে আসবে, বুঝতে আরো সুবিধা হবে। চলো বাই, এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।